আধুনিক যুগ বাংলা সাহিত্যে আমরা বলি মোটামুটি 1800 সাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে। এখন প্রশ্নটা হলো যে ঠিক কখন থেকে এই আধুনিক যুগ বা আধুনিক ধারার সাহিত্য বাংলা ভাষায় রচিত হতে থাকে বা কনটেক্সটটা কি? দেখো, আধুনিক যুগটা যখন শুরু হলো এবং আধুনিক সাহিত্য, উপন্যাস, গীতিকবিতা, কবিতা, প্রবন্ধ, নাটক, সমালোচনা, ছোট গল্প এগুলো যখন লেখা শুরু হলো, এই লেখাগুলোর উপর এবং লেখকদের উপর, পাঠকদের উপরও বাংলাদেশের তখনকার যে সামাজিক পরিবর্তন, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবর্তন তার একটা বড় প্রভাব পড়েছিল। ওই সময় এমন একটা সামাজিক অবস্থা তৈরি হয় যাতে করে মধ্যযুগে আমরা যেরকম কবিতা লিখতাম ওইরকম কবিতা লেখার আর সুযোগই ছিল না। অর্থাৎ ওই কবিতা লেখার কোনো কনটেক্সট ছিল না। মধ্যযুগের চিহ্নই মুছে গিয়েছিল। মধ্যযুগে যে সমাজ পরিস্থিতিতে যে পরিবেশে আমরা বা যে যে ধরনের পরিবেশের মধ্য দিয়ে কবিরা ওই কবিতা লেখার অনুপ্রেরণা পেতেন সেই পরিস্থিতিই মুছে গিয়েছিল। মধ্যযুগের সমাজটাই হয়ে গেছিল অন্যরকম ওই আধুনিক যুগে। ফলে ওই মধ্যযুগীয় টাইপের কবিতা লেখার আর সুযোগই ছিল না। ওই মোটিভেশনটাই কারোর মধ্যে আর ছিল না। কিভাবে এই পরিবর্তনটা আসলো? 1757 এ যখন নবাব সিরাজউদ্দৌলার পরাজয় হলো লর্ড ক্লাইভের হাতে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন শাসনভার দখল করলো। ব্রিটিশ মানে ব্রিটেন না, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই জায়গাটাকে কলোনি তৈরি করলো পুরো ভারতবর্ষে। ধীরে ধীরে পুরো ভারতবর্ষে তারা কলোনি স্থাপন করে ফেললো। যখন ইংরেজরা তো বুঝতে হবে যে এখন ইংরেজরা হলো শাসক, ফলে সমাজ যেমন ছিল তেমন থাকবে না, এটাই স্বাভাবিক। এখন ইংরেজরা তো এখানে আসতো না, বাণিজ্য প্রথমত এসছে বাণিজ্যের উদ্দেশ্যে। পরে যখন এই এলাকা তারা জয় করেছে তখন তারা এই অঞ্চলটাকে মূলত প্রথম 100 বছর বলা চলে যে শাসন শোষণের কাজেই এই অঞ্চলটা বেশি ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এই অঞ্চল থেকে সম্পদ শোষণ করে নিজেরা ছলে বলে কৌশলে শোষণ করে নিজেরা ধনী হওয়া, এইটুকুই ছিল মোটামুটি ইংরেজদের লক্ষ্য। কিন্তু তাদের অধীনে অর্থনৈতিক ব্যবস্থাটা হলো তাদের মতো। কেমন? তাদের অধীনে আম চাকরি বাকরির বাজারটা হলো তাদের মতন। ফলে যখন তাদের শাসন ব্যবস্থায় মানুষ দিনাতিপাত করতে শুরু করলো, সমাজের মধ্যে পাশ্চাত্যের ছাপটা এসে গেল। আমরা আগে মধ্যযুগে এখানকার সমাজ যেমন ছিল তেমন আর থাকলো না। মধ্যযুগে কিন্তু আমরা নগরের বর্ণনা খুব বেশি পাইনি, তাই না? হয়তো রাজসভায় বসে কোনো কবি কবিতা লিখেছে, অথবা গ্রাম্য কোনো জনপদে কোনো একজন কবি পুরনো কাহিনী ধার করে বা নিজে থেকেই কোনো না কোনো কবিতা লিখেছে। এমনটা এই পরিবেশটা আধুনিক যুগে আর নাই। কারণ তখন থেকে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পর থেকে কিন্তু শাসন এবং বাণিজ্যের সুবিধার্থে নগর কেন্দ্রিক জীবনযাত্রা চালু হলো। আরো বলা ভালো, তারা যেহেতু ইংল্যান্ড থেকে এসছে তারা এখানে সরাসরি ওই অঞ্চলের জীবনযাত্রাটা, ওই অঞ্চলের সামাজিক ব্যবস্থাটা আরোপ করতে চাইলো। হুম। ফলে দিকে দিকে সমাজের বিভিন্ন অংশে নানান রকম পরিবর্তন দেখা দিল এবং এই পরিবর্তনগুলোর ছাপ পড়লো সাহিত্যের উপর। আমরা জেনেছিলাম যে ওই সময় কবি গান তৈরি হলো, হ্যাঁ, কবিওয়ালা এবং শায়েররা নিজেদের অর্থের কাছে, নতুন পরিস্থিতির কাছে মাথা নত করলেন, বিকিয়ে দিলেন নিজেদেরকে, কবিতার মান নিচে নেমে গেল, এমন অনেক কিছু আমরা গত ক্লাসে আমরা জেনেছি, দেখেছি। আমরা বলি মোটামুটি বাংলা সাহিত্যে ভারতচন্দ্র যখন 1760 মারা গেলেন তারপরই মোটামুটি মধ্যযুগটা শেষ হয়ে গেল। এখন আধুনিক যুগটা যে ঠিক 1800 সাল থেকে শুরু হয়েছে এমন না, আমরা পড়ার সুবিধার্থে 1800 থেকে ভাগ করে নেই। এর আগে পরে এই পুরো সময়টাই হচ্ছে ট্রানজিশনাল পিরিয়ড। এই সময়টাতে ট্রানজিশন চলছে। তো সমাজ কিভাবে পরিবর্তিত হচ্ছে অত গভীরে আমরা যাব না। আমাদের ফোকাসটা হচ্ছে বাংলা সাহিত্যের উপর। সাহিত্য কিভাবে পরিবর্তিত হচ্ছে এই সময়টা। দেখো, যখন আহ সমাজ নিয়ে একটু পড়বো যে কিভাবে
বাংলা সাহিত্যের এই আজকের ধারাটা কোত্থেকে আসলো বা আধুনিক ধারা বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, মডার্ন চিন্তা ভাবনা এটা দিয়ে আমরা কি বুঝি? 1817 সালে কলকাতায় আ হিন্দু কলেজ বলে একটা কলেজ স্থাপিত হয়। এই কলেজটা, এই হিন্দু কলেজ তৎকালীন সমাজে প্রচুর শিক্ষিত মানুষ প্রডিউস করে। অর্থাৎ ওই সময়ের ওই সমাজে শিক্ষা-দীক্ষা ছড়িয়ে দেবার জন্য এই মূলত পাশ্চাত্য এডুকেশন ছড়িয়ে দেওয়ার জন্য এই কলেজটার বিরাট ভূমিকা ছিল। এবং তখনও কিন্তু ঢাকা ওভাবে নাম করে ওঠে নাই। হ্যাঁ? কলকাতাও কিন্তু একদম শুরুতে ছিল না। কলকাতা ছিল একটা গ্রাম। ৩ টা গ্রাম কিনে নিয়ে সেগুলো ধীরে, ধীরে আজকের কলকাতা হয়েছে। হুম? তো ওই হিন্দু কলেজে তৎকালীন মোটামুটি যারা অবস্থা সম্পন্ন বেশিরভাগই হিন্দু, তারা ওখানে পড়াশোনা করে তারা যখন ওই ওয়েস্টার্ন এডুকেশনের সামনে পড়লো, তাদের ওই ওয়েস্টার্ন এডুকেশনটা ভালো লেগেছে। এতদিন ধরে ভারতবর্ষে বেশিরভাগ টুকটাক তন্ত্রমন্ত্র টাইপ যে পড়াশোনা ছিল, তারা দেখলো যে এখন যে পড়াশোনাটা সেই পড়াশোনাটা অনেক বেশি এম্পিরিক্যাল। এবং তারা বুঝতে পারলো যে এই পড়াশোনার জোরেই ওই ইউরোপীয়রা, তখনও কিন্তু আমেরিকার অবস্থা খুব ভালো না। ইউরোপীয়রা ধাই, ধাই করে এগিয়ে গেছে। সুতরাং আমাদের যদি এগোতে হয়, তাদের মধ্যে অনেক ধরনের চিন্তা ছিল যে তারা ভেবেছে যে আমাদেরও তাহলে এই ধরনের এডুকেশন, এই ধরনের ব্যবস্থা অ্যাডপ্ট করা উচিত। তাতে আমাদের নিজেদের ইন্টারনাল ডেভেলপমেন্ট হবে এবং একটা পর্যায়ে ধীরে ধীরে ওই ইংরেজদের হাত থেকে স্বাধীনতার জন্য একটা প্ল্যান প্রোগ্রাম তৈরি করা উচিত। সেইজন্য তারা চিন্তা করলেন একমাত্র উপায় হলো শিক্ষিত হওয়া। যদি ভারতবর্ষে ওই ধরনের শিক্ষা প্রচার করা না যায়, ওইভাবে শিক্ষিত করা না যায়, তাহলে এটা কখনোই সম্ভব হবে না। এই চিন্তায় এরাই এইখান থেকেই ১ম একটা গোষ্ঠী তৈরি হয়, যার নাম হলো ইয়াং বেঙ্গল। ইয়াং মানে যুবক, বেঙ্গল মানে বাঙালি, বুঝতেই পারছো। ইয়ং বেঙ্গল বলে একটা গোষ্ঠী তৈরি হয়। কিভাবে হলো? ওখানে ওই ফোর্ট উইলিয়াম এই হিন্দু কলেজে 1826 থেকে 1831 এই সময়ে ডি রোজিও, হেনরি লুই ডি রোজিও বলে একজন শিক্ষক ছিলেন। এই ডি রোজিও ছিলেন ফিরিঙ্গি, অর্থাৎ তার বাবা ছিলেন ইতালিয়ান, মা ছিলেন এই দেশের। ডি রোজিও এখানকারই, সে এখানেই বড় হয়েছে এবং এই দেশকেই সে নিজের দেশ মনে করতো এবং সে বড় হবার সময় আশেপাশে দারিদ্র্য, হ্যাঁ, নানান ধরনের সামাজিক সমস্যা এগুলো সে দেখেছে। তার পড়াশোনার দুটো ফোকাস ছিল। এক, তার বক্তব্য হচ্ছে পড়াশোনার মধ্য দিয়ে অবশ্যই আমাদের সমাজের যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যার একটা সলিউশনে আসতে হবে। শুধু লেখাপড়াটা করে গেলে হবে না। এই লেখাপড়াটাকে কোনো না কোনোভাবে ইমপ্লিকেশনে নিয়ে যেতে হবে। ডিরোজিওর এটা ১ম মন্ত্র। ২য় মূল মন্ত্রটা হচ্ছে, তার বক্তব্য ছিল তখন কিন্তু ধর্ম নিয়ে একটা বড় ধরনের আন্দোলন চলছে। কারণ ওই যারা এই নতুন হিন্দুরা যারা শিক্ষিত হচ্ছেন, তারা কিন্তু তখন হিন্দু ধর্মের অনেক প্রচলিত প্রথাকে তুমুল প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন। হ্যাঁ? এই যে বিধবা বিবাহ করা যাবে না। হ্যাঁ? স্বামী মারা গেলে স্ত্রীকেও সহমরণে যেতে হবে। এই বর্ণ প্রথা, এই অনেকগুলো প্রথাকে তারা কিন্তু প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন হিন্দুরাই। ফলে ওই সময় কিন্তু ধর্ম নিয়ে আবার ও পশ্চিমাদের হাত ধরে কিন্তু এথিজমও এখানে এসে ঢুকেছে। ফলে ওই সময়টা কিন্তু ধর্ম নিয়ে একটা অস্থির অবস্থা সমাজে বিরাজমান। ওই সময়ে বিরোধীও একটা ঘোষণা করলেন এরকম যে, তার মন্ত্র মাহবুবুল আলম কি লিখেছে দেখো, আস্তিকতা হোক বা নাস্তিকতা হোক, কোনটাকেই বিনা বিচারে গ্রহণ করা চলবে না। যেকোনো বিষয় সামনে পড়লে সেটাকে জিজ্ঞাসা করতে হবে যে কেন গ্রহণ করব অথবা কেন গ্রহণ করব না। প্রশ্ন করতে হবে, মূল্যায়ন করতে হবে, তারপরে সেটা গ্রহণ করা বা না করার প্রশ্ন আসে। এই ধারাটাকে বলা হয় স্কেপটিজম। হ্যাঁ? যেকোনো বিষয়ের প্রতি সন্দেহ পোষণ করা। যেকোনো একটা জিনিস সামনে হাজির হলে প্রথমেই সেটার প্রতি সন্দেহ পোষণ করা যে এটা এই বিষয়টা আসলে কেমন। হ্যাঁ? তারপর সেটাকে গ্রহণ করা। ডিরোজিওর এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা তার আম শিষ্যদের মাঝে খুব ভালো মতো গেঁথে যায়। এই ডিরোজিওর যারা শিষ্য, যারা এই মন্ত্রে দীক্ষিত, এদেরকে আমরা বলছি ইয়াং বেঙ্গল। হ্যাঁ? এই ইয়াং বেঙ্গলরা আ তখন এরা তো পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে উঠছে না। পাশ্চাত্য সাহিত্য, দর্শন, বিজ্ঞান এগুলোর সাথে তারা পরিচিত হয়েছেন। এখন তারা কিন্তু তাদের সমাজকে কিভাবে ডেভেলপ করা যায়,
কিভাবে উন্নত করা যায়, কিভাবে সামাজিক সমস্যাগুলো, কিভাবে ওই সমাজে প্রচলিত ধর্মীয় সমস্যাগুলোকে দূর করা যায়, এগুলো নিয়ে তারা কিন্তু প্রচুর ডিবেট করছেন। তারা দুটো পত্রিকা প্রকাশ করেছেন। একটার নাম জ্ঞানের অন্বেষণ, আরেকটার নাম হচ্ছে এনকোয়ারার। এই দুটো পত্রিকায় তারা নিয়মিত এইসব বিষয়ে আলোচনা, সমালোচনা, ডিবেট এগুলো লিখছেন। দেশের মানুষ তাদের খবর জানতে পারছে। তো ইয়ং বেঙ্গলরা কিন্তু সমাজ সংস্কারের একটা খুব গভীর শক্তিশালী চিন্তাভাবনা ইয়ং বেঙ্গলরা শুরু করে দিয়েছে। অবশ্য একটা সময় পরে এই ইয়ং বেঙ্গলরা খুব গুরুত্বপূর্ণ, খুব প্রভাবশালী বাংলা এখানকার ইতিহাসে। কিন্তু একটা সময় পরে ইয়ং বেঙ্গলদের খুব একটা আহ গুরুত্ব আর ছিল না। তার কিছু কারণ ছিল। কারণগুলো এমন, যে কোনো মতবাদী যারা তৈরি করে আর যারা তার ফলোয়ার হয় তাদের মধ্যে কিন্তু একটা ব্যাপক পার্থক্য থাকে। যারা তৈরি করে কোনো একটা মতবাদ তারা হয়তো দেখা যাচ্ছে তাদের তাদের রিজনটা খুব নিষ্ঠার সাথে ফলো করে, কিন্তু যারা ফলোয়ার হয় তাদের মধ্যে হয়তো ওই নিষ্ঠাটা দেখা যায় না। ওই ফলোয়ারদের হাতে দেখবা যে পৃথিবীর বেশিরভাগ মহান জিনিসপত্র, দেখবে যে পৃথিবীর খুব সুন্দর সুন্দর ইজম ফলোয়ারদের হাতে নষ্ট হয়ে গেছে। ইয়ং বেঙ্গলেরও একই পরিণতি। ইয়াং বেঙ্গলদেরও একই পরিণতি হয়েছে। পরবর্তীতে ইয়াং বেঙ্গলের যে মূল চিন্তা ভাবনা বা মূল চেতনা, সেটা থেকে ইয়াং বেঙ্গলের সদস্যরা কিছুটা দূরে সরে পড়ে। হ্যাঁ? গ্রাম থেকে এসে যারা নতুন করে পড়াশোনা করে ইয়াং বেঙ্গলের সদস্য হয়েছে, কেউ কেউ মনে করতে শুরু করে যে আমি যদি এখন মদ খাই, বা মদ্যপান এটাই বোধহয় আমাদের লক্ষ্য বা আধুনিকতায় পৌঁছানোর উপায়। হ্যাঁ? ফলে মূল কাজ বাদ দিয়ে মদ খাওয়া, নারীদের নিয়ে ফুর্তি করা, এইসবের প্রতি তাদের একটা, অর্থাৎ উচ্ছৃঙ্খলতার প্রতি তাদের একটা আগ্রহ, কিছু সদস্যের একটা আগ্রহ তৈরি হয়। এর ফলে ইয়ং বেঙ্গলকে অনেক বেশি সমালোচনার মুখে পড়তে হয়েছে এই কাজগুলোর জন্য। ফলে মূল যে ধারাটা সেটা থেকে তার অনেকটা সময় ইয়ং বেঙ্গল সরে যায়, বা বলা চলে যে ইয়ং বেঙ্গলের আর গুরুত্ব থাকে না। বিশেষ করে 1843-তে যখন অক্ষয় কুমার দত্ত তত্ত্ববোধিনী নামে একটা পত্রিকা প্রকাশ করেন, তারপরে মোটামুটি ইয়ং বেঙ্গলের আর তেমন প্রভাব ছিল না। এই বললাম হিন্দু কলেজ অ্যান্ড ইয়ং বেঙ্গলের কথা। আহ, আরো দুটো ইনস্টিটিউশন একটা ছোট করে বলবো, একটা বড় করে বলবো। সেটা হলো আহ, একটা হলো শ্রীরামপুর মিশন। এটা একটা মিশনারি, খ্রিস্টান মিশনারি। এটা এখানে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এখানকার যারা পাদ্রী ছিলেন তারা বাঙালি সমাজের জন্য, বাংলা ভাষার জন্য বেশ কিছু কাজ তারা করেছেন। এইখান থেকেই, শ্রীরামপুর মিশন থেকেই 1818 সালে প্রথম, তোমরা শুনেছ, দিগদর্শন এবং সমাচার দর্পণ নামে দুটো পত্রিকা প্রকাশিত। যদিও পত্রিকা দুটো খুব বেশি দিন টেকে নাই। বাংলাদেশে পত্রিকা প্রকাশ তখন, এর আগে কিন্তু এই অঞ্চলে পত্রিকা কি জিনিস কেউ জানতো না। মধ্যযুগে কিন্তু আমরা দেখি নাই কোথাও পত্রিকা প্রকাশ হচ্ছে, তাই না? হুম। এখন পত্রিকা প্রকাশ হতে শুরু করলো। তো এই যে ধ্যান ধারণা, চিন্তা ভাবনাগুলো, এগুলো মানুষের উপর চাপ ফেললো, এবং ধীরে ধীরে বাংলার মানুষ বা বাঙালি শিক্ষিত জনগণ আধুনিক জগতে, আধুনিক চিন্তাধারায় প্রবেশ করলো। একটা বিশাল একটা আলোড়ন সৃষ্টিকারী, অত্যন্ত প্রভাবশালী একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে তারা ধীরে ধীরে আধুনিক চিন্তা ভাবনাটায় পৌঁছতে শুরু করলো। কারণ আধুনিক বা মডার্ন থিঙ্কিং ফ্রেমওয়ার্কটাকে আমরা মিডল এজের ফ্রেমওয়ার্ক থেকে কিভাবে ডিফারেন্সিয়েট করব? এভাবে করব যে আহ, আধুনিক যুগের যে কোনো সাহিত্যিক নিদর্শন, সেটা উপন্যাস, প্রবন্ধ, কবিতা, যাই হোক, যেটাই হোক, যে কোনো সাহিত্যিক নিদর্শনের মূল কথাটা হবে বা মূল কেন্দ্রটা হবে হিউম্যানিজম। এই হিউম্যানিজম ধারাটার হিউম্যানিজম, এই মতবাদটার প্রথম প্রচার হয় রেনেসাঁর সময়। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে এসে, তখন কিন্তু ব্রিটেনে, ইউরোপে রেনেসাঁ শুরু হয়ে শেষ হয়ে গেছে, অন্য এরা চলে এসছে ইউরোপে। কিন্তু রেনেসাঁর ছাপটা আমাদের এখানে পড়েছে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে ধরে। তো ওই মানে ওই সময় ব্রিটিশদের হাত ধরে ধরে। তো তখন এই হিউম্যানিজম হচ্ছে রেনেসাঁর অবদান। ওই সময় হিউম্যানিজম বলতে বোঝায়, এতদিন দেখবে, এতদিন কবিতাগুলো
সবই ধর্মকেন্দ্রিক, হ্যাঁ, দেবতাদের নিয়ে লেখা হচ্ছে, রাজা রাজেশে লেখা হচ্ছে। অর্থাৎ কবি তার এত বড় প্রতিভা, সে কিন্তু নিজের অনুভূতি, মানে নিজের অনুভূতি বলতে নিজস্ব যে দৃষ্টিভঙ্গি, এইটাকে খুব বেশি প্রকাশ করার স্বাধীনতা পাচ্ছেন না। তিনি হয়তো কোনো একটা প্রচলিত বিষয়, হ্যাঁ, কোনো বীর পুরুষকে নিয়ে কোনো প্রচলিত, দেখবা যে প্রেম কাহিনীর পরিমাণ খুব কম। কারণ প্রেম কাহিনীর পরিমাণ কম কেন? আচ্ছা, কেউ কি বলতে পারো মধ্যযুগে প্রেম কাহিনীর পরিমাণ কম কেন? এতক্ষণ যা বললাম তার থেকে কারো কোনো উত্তর আছে এটার? মধ্যযুগে প্রেমের কবিতা বা প্রেমের কাব্য এগুলো কম রচিত হয়েছে কেন? এবং যখন রচিত হয়েছে তখন সাধারণ মানুষের কথা রচিত না হয়ে খুব আইডিয়ালাইজড, হ্যাঁ, মহৎ চরিত্র রাধা কৃষ্ণের মতো দিয়ে রচিত হয়েছে। সাধারণ মানুষের প্রেম কাহিনী কিন্তু গীতিকা ছাড়া কোথাও নাই। এটা কেন হলো বলো তো? কারো কোনো অপিনিয়ন? আমি তোমাদের কাছ থেকে একটা অপিনিয়ন চাচ্ছি যে কেন এটা হয়েছিল। স্যার আইডিয়া করতে পারতেছি না স্যার। স্যার মধ্যযুগে স্যার বিভিন্ন ইসলামী শাসন আমল চলছিল, সেক্ষেত্রে স্যার এইগুলোর গুরুত্ব কম ছিল স্যার, এরকমটা না কি? না না না, এটা না। কারণ ইসলামী শাসকরা কিন্তু পুরো ভারতবর্ষে পুরো তাদের সালতানাতের পুরো সময়টা জুড়ে তারা কিন্তু সাহিত্য রচনায় প্রচুর স্পন্সরশিপ দিয়ে গেছে। এবং ওই মধ্যযুগের সময়টা শুধু আমার সাহিত্যে না, যে কোনো সাহিত্যেরই মোটামুটি দেখা যায় যে মধ্যযুগের সময়টায় এই রোমান্টিক কবিতা খুব বেশি রচিত হয় না। কেন হয় না? ওই যেটা বললাম যে এই রোমান্টিক বিষয়টা কিন্তু এই যিনি লিখবেন তার একদম ব্যক্তিগত অনুভূতির ব্যাপার। হ্যাঁ, কোনো একটা বিষয়কে নিয়ে, কোনো একটা ঘটনাকে নিয়ে, অথবা কোনো একটি নারীকে নিয়ে কোনো একজন কবির মধ্যে হয়তো অনুভূতি তৈরি হয়েছে। ওই অনুভূতিগুলো লেখার তো সুযোগ নাই। তার তো তখন প্রথাটা হচ্ছে এরকম যে হয় কোনো প্রচলিত বীর পুরুষের কাহিনী, কোনো দেবীর কাহিনী, হ্যাঁ, এগুলো নিয়ে। যখন আমরা বলছিলাম যে মুসলমানদের অনুবাদ করা কাব্যে ওই অপার্থিব কথাবার্তা নাই, সত্য। কিন্তু তারাও যা রচনা করেছেন তাও কিন্তু প্রচলিত যেসব খুব মহৎ কাহিনী রয়েছে, ইউসুফ জুলেখা, লাইলি মজনু, এই ধরনের নিজেদের কথা কিন্তু লেখার ফ্রেমওয়ার্কটা নাই, হ্যাঁ, অ্যাকসেপ্টেন্স নাই। যে কারণে তারা কবিরা নিজেদের কথা লিখতে পারেনি। এই হিউম্যানিজম যখন চালু হলো তখন প্রথম যে কথাটা, এই হিউম্যানিজমের মধ্য দিয়ে কবিরা এখন নিজেদের কথা লেখার সুযোগ পেলেন। তাদের মূল কাজটা হলো তাদের আশেপাশের যে কোনো ঘটনাকে মানবিক দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ করা। মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা বলছি, আমরা যখন কোনো ঘটনাকে পর্যবেক্ষণ করব তখন ইতিহাস দ্বারা তখনকার রাজতন্ত্র দ্বারা বা আশেপাশে যেসব প্রথা রয়েছে, এই প্রথা দ্বারা আমরা খুব বেশি বিচলিত হব না। আমরা কোনো একটা ঘটনাকে নিজের মতো করে পর্যবেক্ষণ করবো এবং নিজের চিন্তাটাকে আমরা যাচাই করার চেষ্টা করব। ঠিক আছে? অর্থাৎ আমি যখন কোনো একটা চাওয়ালাকে দেখবো, আমি বিচার করার চেষ্টা করব না চাওয়ালার এখন কি করা উচিত। আমি দেখতে যাবো চাওয়ালার জীবনটা আসলে কেমন। এবং চাওয়ালার জীবনটা যেমন অমন করেই আমি সাহিত্যে তাকে তুলে নিয়ে আসবো। চাওয়ালার যা কিছু অসুন্দর তাকে আমি সুন্দর করে বর্ণনার চেষ্টা করব না, এবং যা কিছু সুন্দর তাকে আমি অসুন্দর করব না। এই ধরনের চিন্তা ভাবনা হিউম্যানিজম। প্রতিটা তোমার আশেপাশে যত মানুষ রয়েছে, প্রচুর মানুষের বহু বিচিত্র কার্যকলাপের মধ্য দিয়ে কিন্তু আমাদের প্রতিটা দিন পার হয়। এই কার্যকলাপগুলো লক্ষ্য করা এবং কার্যকলাপগুলো মানব ঘনিষ্ঠ হিসেবে চিন্তা করা। হ্যাঁ, মানুষের সুখ, কোনো ঘটনার মধ্য দিয়ে মানুষের সুখ, কোনো ঘটনার মধ্য দিয়ে মানুষের দুঃখ, এই জিনিসগুলো তুলে নিয়ে আসা। এর আগে আমরা পড়েছি কালকেতু, ফুল্লরার কথা, যেগুলো ঐতিহাসিক চরিত্র, তাদের দুঃখ বেদনা, হ্যাঁ, সমাজের কথা সেখানে এসছে। কিন্তু এখন একেবারে ওইসব ক্যারেক্টার না, আমাদের আশেপাশে যেসব ক্যারেক্টার তাদেরকে নিয়ে লেখা হচ্ছে এখন। এইটি আধুনিক যুগের প্রধানতম বৈশিষ্ট্য যে হিউম্যানিজম। এবং অবশ্যই ব্যক্তি স্বাতন্ত্র্য মানে হচ্ছে কবি এখন যেভাবে দেখবে সে সেভাবেই কবিতা লিখবে। সে তার নিজের ধারণাটাকেই যাচাই করবে, বাছাই করবে, উন্নত করার চেষ্টা করবে। কবি কোনো নির্দিষ্ট মতবাদ দিয়ে বা কবি বা যেকোনো গবেষক বা এই ধরনের এই ফ্যাকাল্টির কথা বলছি,
যে কোনো নির্দিষ্ট মতামত দিয়ে তারা তাড়িত হওয়ার চেষ্টা করবেন না। তারা মতবাদটাকে যাচাই করবেন এবং নিজে যেভাবে বুঝবেন সেভাবেই তার রচনাটা তৈরি হবে। হ্যাঁ? এই ব্যক্তি স্বাতন্ত্র্য যেমন এইজন্যই কিন্তু আমরা চাঁদ সওদাগরকে বলেছিলাম মধ্যযুগে খুব বিদ্রোহী ক্যারেক্টার। কারণ মধ্যযুগে চাঁদ সওদাগর টাইপ ক্যারেক্টার কিন্তু অন্য কোনো সাহিত্যে নাই। এই যে এই যে মঙ্গল কাব্যের কবিরা যে চাঁদ সওদাগরকে আঁকার সুযোগ পেলেন, কেন পেলেন? কারণ তখন কিন্তু এরকম ক্যারেক্টার তৈরি করার অনুমোদন ছিল না। চাঁদ সওদাগর যেহেতু মনসা মঙ্গলের অংশ হিসেবে সমাজে একটা অবস্থান পেয়ে গেছেন, হ্যাঁ, সমাজে একটা অ্যাকসেপ্টেন্স পেয়ে গেছেন। এই জন্যই তারা লিখতে পেরেছে। কিন্তু এমনি করে হঠাৎ করে চাঁদের মতো ক্যারেক্টার তৈরি করা এটা কিন্তু সহজ না। তার কারণ সে অনুমোদনটা সমাজে নাই। হ্যাঁ, সমাজে কিছু প্রচলিত ফিক্সড কিছু কাঠামো আছে, এর মধ্যে কবিতা লিখতে হবে। এইটাই আধুনিক যুগের বড় বৈশিষ্ট্য যে এই কাঠামোগুলো ভেঙে গেল। এখন নানান ধারায় কবিরা নিজেদের মতো করে বা লেখকরা নিজেদের মতো করে লিখতে পারবে। এই ধারাটা তৈরি করো। আচ্ছা, বা আধুনিক যুগে সাহিত্য পড়ার আগে যে আধুনিক যুগে কি লেখা হয়েছে, কারা লিখেছে, সেখানে যাওয়ার আগে আমরা একটু দেখবো যে আধুনিক যুগটা শুরু বা আধুনিক ধ্যান ধারণাটা এই অঞ্চলে পৌঁছাবার জন্য কোন ধরনের কি প্রতিষ্ঠান কিভাবে কাজ করেছে। আমরা তো অলরেডি হিন্দু কলেজ ইয়াং বেঙ্গল, হিন্দু কলেজ ইয়াং বেঙ্গল এবং শ্রীরামপুর মিশনের কথা বলে ফেললাম। এরপরে সবচেয়ে বড় যে ভূমিকাটা মানে বাংলা সাহিত্যের আধুনিক যুগের রূপায়ণে বা সূচনায় বা অন্য কথায় বাংলা সাহিত্যে গদ্য রূপের সূচনায় যে প্রতিষ্ঠানের ভূমিকা সবচেয়ে বেশি সেটা হলো ফোর্ট উইলিয়াম কলেজ। এই ফোর্ট উইলিয়াম কলেজ 1818 সালে আহ 4 মে 1800 সালের 4 মে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হলো। এটা স্থাপিত হলো লর্ড ওয়েলেসলি, গভর্নর, তখনকার গভর্নর লর্ড ওয়েলেসলি, বাংলার যে গভর্নর লর্ড ওয়েলেসলির আমলে। কিন্তু লর্ড এটার একটা তৈরি করার উদ্দেশ্যটা কি ছিল জানো? তৈরি করার উদ্দেশ্যটা ছিল এমন, ওরা দেখেছে যে ওই তখন ব্রিটেন থেকে যেসব লোকজন ভারতে আসতো প্রায় সবাই প্রায় সবার বয়সী 14 থেকে 18-র মধ্যে। তারা কিন্তু ওই পড়াশোনাটা শেষ করে আসে নাই, আবার এখানে এসে পড়াশোনা শেষ করবে ওই প্রতিষ্ঠান নেই। এই তাড়না থেকে তারা ওই লর্ড ওয়েলেসলি এই কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি করলেন এবং সিদ্ধান্ত হলো যে ফোর্ট উইলিয়াম কলেজের পড়াশোনাটা হবে এই অঞ্চলের ভাষায়, কারণ যারা এখানে এসছে তাদের এই অঞ্চলের ভাষায় শিক্ষিত হওয়া দরকার, যাতে করে তারা এই এই অঞ্চলের মানুষের সাথে যোগাযোগ বজায় রাখতে পারে বা যোগাযোগে ফ্লুয়েন্ট হতে পারে। কেমন? তো এই উদ্দেশ্য থেকে এখানে বাংলা বিভাগ চালু হলো এবং ওই যে শ্রীরামপুর মিশনের কথা বলছিলাম, শ্রীরামপুর মিশনের একজন পাদ্রী উইলিয়াম কেরি, তাকে এখানকার বাংলা বিভাগের প্রিন্সিপাল করা হলো। উইলিয়াম কেরি এর আগেই কিন্তু বাইবেলকে বাংলায় অনুবাদ করেছেন, সুতরাং তার অলরেডি এই বিষয়ে দক্ষতা রয়েছে। তিনি নিজেও পণ্ডিত মানুষ। তিনি যখন বাংলা বিভাগের প্রিন্সিপাল হিসেবে জয়েন করলেন, তার আন্ডারে আরো 2 জন পণ্ডিত এবং 6 জন অ্যাসোসিয়েট পণ্ডিতদেরকে নিয়ে এই টিমটা প্রচুর বাংলা ভাষায় প্রচুর টেক্সট বুক, হ্যাঁ, বা টেক্সট বুক জাতীয় বই তৈরি করলেন, যাতে করে পড়াশোনায় আর তেমন কোনো বাধা না থাকে। এখন যাতে চাইলেই লেখাপড়াটা বাংলায় চালিয়ে যাওয়া যায়, অর্থাৎ ধীরে ধীরে বাংলা গদ্য রূপের একটা ইনস্টিটিউশনাল ফর্ম দাঁড়িয়ে গেল। এই বাংলা গদ্যরূপ যে এখানেই প্রথম চালু হলো তা কিন্তু না। মধ্যযুগে কিন্তু ওই শেষ দিকে চিঠিপত্র, দলিল, হ্যাঁ, এছাড়া কিছু কিছু গদ্য, হ্যাঁ, বৈষ্ণব পদাবলী সংক্রান্ত কিছু কিছু গদ্য অল্প করে তৈরি হয়েছে, কিন্তু ইনস্টিটিউশনারি বাংলা গদ্য রূপটা এইটা তৈরি হলো এই প্রথম ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের হাতে। অর্থাৎ তারা উইথ প্ল্যানিং উইথ এ সার্টেন ফ্রেমওয়ার্ক অ্যান্ড প্ল্যান তারা চিন্তা করলেন যে আমাদের বাংলা গদ্য রূপের একটা স্থায়ী রূপ দাঁড় করাতে হবে। এই উদ্দেশ্য থেকে ওই বইগুলো লেখা। তো এখানে বেশ কজন পণ্ডিত রয়েছেন, তার মধ্যে 3 জনের নাম অবশ্যই মনে রাখতে হবে। একজন তো উইলিয়াম কেরি নিজে, আর 2 জন হলেন মৃত্যুঞ্জয় রামরাম বসু আর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
হ্যাঁ, এদের প্রতিটা বইয়ের নাম মনে রাখতে হবে, বেশি না, 7-8, সব মিলে 7-8টা বই হবে। হ্যাঁ, এটা তোমরা এই বই খুললেই পাবে। আহ বইয়ে লেখাই আছে, আমি বলে দেবো কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা। এখন আহ উইলিয়াম কেরি উনি লিখেছিলেন দুটো বই। দুটো বই লেখার আগে বলি যে এরা যে লিখেছেন এদের ভাষাটা কেমন। তখনও কিন্তু মনে রাখতে হবে বাংলা গদ্যের নমুনা তাদের সামনে নাই। কিভাবে বাংলা টেক্সট বুক লিখতে হবে এই নমুনা কিন্তু তাদের সামনে নাই। তারা নিজেরাই প্রথম টেক্সট বুক লেখা শুরু করেছেন, তাই না? তো যেহেতু তারা নিজেরাই প্রথম লিখছেন, তাদের ভাষাটা কিন্তু একেবারেই খুব রিজিড। অর্থাৎ তুমি যদি একটা মরা মুরগি রান্না করো, মাংসটা অনেক শক্ত হবে না, তাই না? পিটিয়ে ভেঙে খেতে হবে, বোঝো না? এই কামড়ে আর খাওয়া যাবে না, ওই রকম ভাষা। ভাষার মধ্যে দাঁত বসানো যায় না, ভাষাটা খুব শক্ত, ঠিক আছে? দেখে মনে হয় যে এর মধ্যে একটা ক্রাস্ট পড়ে গেছে, হ্যাঁ? এরকম রিজিড ল্যাঙ্গুয়েজ, যেটা চাইলেই বাঁকানো যাচ্ছে না, ওর খুব বেশি ভিতরে যাওয়া যাচ্ছে না, এবং জ্যোতিচিহ্নের ব্যবহার খুব অদ্ভুত। জ্যোতিচিহ্নটা পাংচুয়েশন মার্কটা আসলে বিদ্যাসাগরের আগে ব্যবহারের নিয়মই তৈরি হয়নি, ফলে পাংচুয়েশন মার্কটাও খুব অদ্ভুত, হ্যাঁ? তো এই যখন অবস্থা, তখনও এইটাই প্রধান কথা যে তারা বাংলায় এই গদ্য রচনায় উদ্যোগী হয়েছেন, এবং এই সময় একটা ঘটনা ঘটে। এতদিন কিন্তু প্রচুর আরবি ফার্সি শব্দের একটা ফ্লো ছিল, এই সময়টায় আবারও নতুন করে সংস্কৃত শব্দের একটা ফ্লো তৈরি হলো। কেন হলো? কারণ এই ইংলিশ বা ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ গুলোর বৈশিষ্ট্য কি? ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ গুলো যখন তারা টার্মিনোলজি তৈরি করতে চায়, হ্যাঁ, বা তাদের ভাষায় কোনো একটা শব্দ তৈরি করতে চায়, তখন কি করে, তাদের যে প্রাচীন রূপ, ওই যে কি বলো এটাকে, ওই যে ল্যাটিন ভাষা, তারা ল্যাটিন ভাষায় হাত দেয়। ওই ট্র্যাডিশন থেকেই তারা যখন বাংলায় টার্ম তৈরি করতে চেয়েছে, তখন তারা বাংলার যে অ্যানসেস্টার সংস্কৃত ভাষা থেকে ধার করেছে টার্মস, হ্যাঁ, ফলে অনেক সংস্কৃত শব্দ বাংলা ভাষায় চলে এসছে, ঠিক আছে? আহ, এবং এগুলোকে এখন আসলে চেনার উপায় নাই, যেগুলো সংস্কৃত থেকে তখন উইথ এ প্ল্যান এগুলো এসছে। এগুলো এখন তোমরা এটাকে বাংলা, একদমই বাংলার সাথে এগুলো পুরোপুরি হজম হয়ে গেছে বাংলার মধ্যে। তো এই কাজটা যখন করলেন, আমরা বলছিলাম যে উইলিয়াম কেরির কথা, তাদের ভাষাটা এরকম। উইলিয়াম কেরি দুটো বই লিখেছেন, একটার নাম হলো কথোপকথন আর একটার নাম হলো ইতিহাসমালা। এই কথোপকথনে তিনি লিখেছেন তিনি যেখানে থাকতেন আর কি, কলকাতা এবং আশেপাশের যে অঞ্চলটা, এই অঞ্চলের মানুষজন কিভাবে কথা বলে, বা বিভিন্ন সিচুয়েশনে কি কি নিয়ে কথা বলে। তুমি যদি ধরো আজকে বিকালে 1 ঘন্টা গুলিস্তানে হাঁটো, এবং গুলিস্তানে কোথায় কোথায় কোন কোন বিষয়ে কি কি ধরনের কনভারসেশন তুমি শুনেছো, সেগুলো যদি লিখতে বলা হয়, তাহলে যেরকম একটা বই হবে, ওই রকম একটা বই উনি কথোপকথন। ফলে এই বইটার মধ্যে আমরা ওই সময়কার মানুষের মুখের ভাষার একেবারে নমুনা পাই। যে একদম কাঁচা রূপটা পাই, যে কিভাবে ওই সময় কথা বলতো, একদম ওই খাঁটি রূপটা পাওয়া যায়, ঠিক আছে? এই আর তখন কিন্তু আরেকটা কথা, বাংলা চর্চার কিন্তু মূল উদ্দেশ্য ছিল যে ব্রিটিশদের বাংলা শেখানো, এটা কিন্তু মূল ফোকাস। তাদের বাংলা চর্চা করার প্রতি কিন্তু তাদের খুব একটা আগ্রহ নাই, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তো এই গেল ফোর্ট উইলিয়াম কেরির কথা। রামরাম বসু প্রথম বাঙালি যার হাতে বই প্রকাশিত হলো, বাংলা বই। তার বইয়ের নাম হলো রাজা রাজা প্রতাপাদিত্য চরিত্র, আর আরেকটা হলো লিপিমালা। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার লিখলেন হিতোপদেশ, রাজা বলি, হ্যাঁ, প্রবোধ চন্দ্রিকা, 32 সিংহাসন, এই কটার নাম মনে রাখতে হবে। এইগুলো লিখেছেন মৃত্যুঞ্জয়। আরো অনেকে ছিলেন, হ্যাঁ। একটা খুব মজার বই রয়েছে, বইয়ের নাম হচ্ছে পুরুষ পরীক্ষা। কি নিয়ে লেখা আল্লাহ জানে, আমি পড়িনি কখনো। এইরকম নামে তখন বই লেখা হতো। এই বইগুলোর মধ্য দিয়ে বাংলা গদ্য রূপটা একটা স্থির একটা একটা পরিণতির পথে এগোতে শুরু করে। আচ্ছা, আমরা এই মুহূর্তে এই যে ফোর্ট উইলিয়াম কলেজটা পড়লাম, এই মুহূর্তে একটু পিছনে, ফোর্ট উইলিয়াম কলেজ থেকে আবার একটু পেছনে ব্যাক করবো একটা বিশেষ বিষয় জানবার জন্য। সেটা হলো এই যে বাংলা এই টেক্সট বা বাংলা লিটারেচার, এগুলো তৈরি হওয়ার আগে থেকে কিন্তু, আরো আগে থেকে, হ্যাঁ, 1743 কথা বলছি, তখন থেকে কিন্তু বাংলা ব্যাকরণ নিয়ে কিছু কিছু কাজ হয়েছে। কারণ তখন থেকে ওই যারা পর্তুগিজ, ডাচ, ইংরেজি বণিকরা এখানে আসছে, তারা চিন্তা করছে যে আমাদের এখানে বাংলা শেখার ব্যবস্থা করা দরকার, এবং পর্তুগিজ পাদ্রীরা কিন্তু বাংলা ব্যাকরণ রচনার জন্য বেশ ভালো পরিশ্রম দিয়েছেন। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ লিখেছেন হলো মানুয়েল দা আসুমসাও।
পর্তুগিজ পাদ্রী, তিনি এই ভাওয়ালগড়, আমাদের যে এখন ভাওয়ালগড়, ওইখানে একটা ঘরে বসে এই ব্যাকরণটা লিখেছেন। ব্যাকরণের নাম হলো ভোকাবুলারিও এম ইডিওমা বেঙ্গলা ই পর্তুগিজ। এই বইটার প্রথম 40 পৃষ্ঠা ছিল বাংলা সিনট্যাক্স, হ্যাঁ, বাংলা ওয়ার্ড অর্ডারের উপর লেখা, আর বাকি একটা বিরাট ডিকশনারি এটার সাথে যুক্ত হয়েছিল, পর্তুগিজ টু বাংলা আর বাংলা টু পর্তুগিজ, হ্যাঁ, যাতে করে পর্তুগিজরা এই বইটা পড়ে বাংলা ভাষা শিখতে পারে। প্রকাশিত হলো পর্তুগালের লিসবন থেকে, এবং ইংরেজি ভাষা, ইংরেজি অক্ষরে, বাংলা লেখাই কিন্তু ইংরেজি অক্ষরে, বাংলা অক্ষরে লেখা হয় না, ঠিক আছে। বাংলা বর্ণমালাটা তো আসলে পরিপূর্ণ রূপ পায় এর হাতে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতে। তার আগে তো ওই মানে ফুললি ইউজেবল রূপটাই ছিল না। তো এই হলো অবস্থা। 1734 কথা বলছি। 1738 সালে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড দ্বিতীয় ব্যাকরণ লেখেন। এছাড়া এই সময়ের মধ্যে বাংলা নিয়ে আরো কিছু টুকটাক, দোম আন্তনিওর একটা বই বের হয়েছিল, ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ, এই যে দুটো জিনিসপত্র বের হয়, এগুলো বাংলাতেই কিন্তু ওই লেখা হতো রোমান হরফে, ঠিক আছে। যাই হোক, এটা একটু অন্য দিকের কথা বলে নিলাম। মোটামুটি এই ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরে, আবার ফোর্ট উইলিয়াম কলেজে ব্যাক করছি, ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরে বাংলা ভাষার বা বাংলা গদ্য রূপের একটা যাত্রা শুরু হলো। তারপর আমরা বলছিলাম এগুলো মোটামুটি 1810 থেকে 1830-এর কথা বলছি, এই সময়টার মধ্যে। তারপরে বেশ কিছু অত্যন্ত প্রতিভাবান মানুষ যারা এইসব কলেজে পড়াশোনা করেছেন, হ্যাঁ, বিদেশে গিয়ে লেখাপড়া করে এসেছেন, তারা এই অঞ্চলে সমাজ সংস্কারের ব্যাপক চেষ্টা করেছেন, এবং সমাজ সংস্কার করতে গিয়ে তাদের যেটা মনে হয়েছে যে তাদের তাদের বাংলা ভাষায় তাদের একটা অবদান রাখার প্রয়োজন আছে। এরকম কিছু মানুষ যারা সাহিত্যিক এবং যারা সাহিত্যিক নন, এমন সবাই বাংলা ভাষায় অবদান রাখার চেষ্টা করেছেন। আমরা এখানে অনেকেই আছেন, আমরা মূলত রাজা রামমোহন রায় আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এদের দুজনের কথা পড়বো। বাকি রয়েছেন অক্ষয় কুমার দত্ত, প্যারীচাঁদ মিত্র, এরকম অনেকে রয়েছেন। ইভেন 1835-এ তো বিহারীলাল চক্রবর্তী জন্ম নিলেন। তো অত দূরে যাব না, ঠিক আছে। মোটামুটি এর আগে 1860 আগে, হ্যাঁ, 1858-এ তো প্যারীচাঁদ মিত্র লিখে ফেলেন আলালের ঘরের তুলাল, যেটা উপন্যাস হিসেবে লেখা হয়েছিল, কিন্তু উপন্যাস হওয়ার জন্য যা থাকা দরকার সেটা ওর মধ্যে ছিল না, ফলে এটাকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বলা হয় না। এদিকে 1865-এ বঙ্কিমচন্দ্র আবার দুর্গেশ নন্দিনী লিখে ফেললেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, তাই না? তো 1861-এ রবীন্দ্রনাথ জন্ম নিলেন, 1880 থেকে এই রবীন্দ্রনাথ বাংলা ভাষায় ব্যাপক লেখালেখি শুরু করলেন। সুতরাং তখন এর আগে মূলত বাংলাটার এই রূপটা কিভাবে আসছে সেটার জন্য রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এইটুকু পড়াই মূলত আমাদের জন্য যথেষ্ট হবে। তো আমরা রামমোহন রায় যাবার আগে, যেহেতু অন্য একটা টপিক পুরো, আমি সেশনটা এন্ড করে দিই, তোমরা আবার জয়েন করো। থ্যাংক ইউ।